ক্লাস 11। আজকে এই ভিডিওতে আমি শিক্ষার সার্কাস কবিতাটা পড়ে তার অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো, কবিতাটা 4টি স্তবক বিশিষ্ট। প্রথম স্তবকটা শুরুই হচ্ছে একটা সর্বনাম দিয়ে। তোমরা জানো, আমি, তুমি, সে, তারা, মানে এক বচন কিংবা বহু বচন সর্বনাম। তুমি এখানে মধ্যম পুরুষ এক বচন, আর যে কথা বলছে মানে শ্রোতা মধ্যম পুরুষ, যাকে তুমি বলে সম্বোধন করা হচ্ছে, এবং বক্তা উত্তম পুরুষ আমি। তাহলে বক্তা আমি, শ্রোতা মধ্যম পুরুষ কে বলছে। তুমি যদি প্রথম শ্রেণীতে বাস করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। মানে এটা একটা যেন প্রতিযোগিতার ভাব এনে আমরা এরভাবেই কথা বলি, চ্যালেঞ্জিং একটা মোডে কথা বলছে যে তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো, তাহলে অর্থাৎ শ্রোতা শিক্ষার্থী যদি প্রথম শ্রেণীতে পাস করে উত্তীর্ণ হয়ে যায়, তাহলে বক্তা শিক্ষার্থীও দ্বিতীয় শ্রেণীতে যেতে পারে, তারও সেই ক্ষমতা রয়েছে। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাস করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাস করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। অর্থাৎ শ্রোতা যে শিক্ষার্থী, তাকে বলছে বক্তা উত্তম পুরুষটি যে দ্বিতীয় শ্রেণী যদি সে পাশ করে যায়, তাহলে বক্তাও দ্বিতীয় শ্রেণী উত্তীর্ণ হয়ে তৃতীয় শ্রেণীতে যেতে পারে। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1 2 3 4, মানে এইভাবে দেখো ডট 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 দেওয়া আছে। অর্থাৎ এই ক্রম অগ্রগতি, যে ক্রম প্রসারণ, ক্রমশ, এই জিনিসটাকে বোঝাতে ডট। যেমন আমরা কোনো কিছু যদি পুরোটা না লিখে ডট দিয়ে দিই, তাহলে সেই এটা ক্রম সম্প্রসারণ, প্রসারিত রূপকেই বোঝায়। সেই জন্য 1 2 3 ডট ডট দিয়ে 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। মানে এইখানে এই যে এই দুটো স্তবকের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব, বক্তা ও শ্রোতার মধ্যে, শিক্ষার্থী দুজনের মধ্যে। এর পরের স্তবকেও আমরা কিন্তু তারই পুনরাবৃত্তি দেখছি। তুমি যদি সবগুলো শ্রেণী পাস করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। অর্থাৎ এর পরেও যদি কিছু থাকে শিক্ষা লাভের বিষয়, সেটাও আমি আয়ত্ত করে নিতে পারি। উত্তম পুরুষ বক্তা তিনি বলছেন যে সেটাও আয়ত্ত করার ক্ষমতা রাখে। এই 3টে স্তবক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কথা, এবং সেই উত্তীর্ণ হওয়াটা যে একটা প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রটা খুব স্পষ্টভাবে উঠে আসছে যে শিক্ষা এই একটা শ্রেণী থেকে একটা শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা, এবং সেটা করতে গিয়ে একটা প্রতিযোগিতার ভাব চলে আসছে সতীর্থদের মধ্যে বা সহপাঠীদের মধ্যে। সেইটাই এখানে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এইবার কবি একটা মন্তব্য করছেন, সব শিক্ষা একটা সার্কাস, সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। অর্থাৎ তিনি এবার স্পষ্টতই বলছেন যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই একটা সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। মানে আমরা পরপর শ্রেণীগুলো উত্তীর্ণ হয়ে যাই। জ্ঞান কোথায় গেল, কবি প্রশ্ন করছেন। সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ কবি বলছেন যে একটা শ্রেণী থেকে অপর শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা এগিয়ে চলেছে, এবং সেখানে যে প্রতিযোগিতার একটা ভাব তৈরি হয়েছে, পরিমণ্ডল তৈরি হয়েছে, এবং সেখানে প্রতিযোগিতায় কতটা সফল
মানে সাফল্যের দিকটাও সমানভাবে একটা গুরুত্ব রাখছে, যে কতটা সফল প্রতিযোগী, সেটা সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে নম্বরের নিরিখেই সেটা নির্ধারিত হয়েছে হয়। তো এই সফলতা কথাও রয়েছে। কাজেই জীবনে এই শ্রেণী উত্তীর্ণ, ক্রমাগত শ্রেণী উত্তীর্ণ হয়ে গিয়ে জীবনে একটা প্রতিষ্ঠিত হওয়ার যে একটা উদ্দেশ্য, সেইটা চরিতার্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এটা তো বাঞ্ছনীয়। কেননা জীবনে তো আত্মনির্ভরশীল হতে হবে, করে খেতে হবে, করে খাওয়ার রাস্তা খুঁজতে হবে, সেই জন্য প্রতিষ্ঠিত হতেই হবে যেভাবেই হোক। এবং সেইটার জন্য একটা কৌশল, এই শিক্ষাটাকে একটা শিক্ষা ব্যবস্থায় এই যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে যে কৌশল অবলম্বন করছে শিক্ষার্থীরা, এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণই শুধু নয়, সেই উত্তরণটা কতটা সফলভাবে হওয়া সম্ভব সেই দিকেও তারা যথেষ্ট নজর রাখছে। এবং তারা এটাও জানে শিক্ষা ব্যবস্থার এই কাঠামোগত একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে যে সফল শিক্ষার্থী বা যাদের আমরা বলি যে কৃতী, মানে অত্যন্ত ভালো নম্বর পেয়ে যারা পাশ করে যাচ্ছে, তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠার পথ অনেক মসৃণ। এটা আমরা এই অঙ্কটা যেন আমরা কষেই রাখি, যে এইভাবে সফল যারা হয়, অর্থাৎ কৌশলটা সফল কী করে হচ্ছে, অর্থাৎ কৌশলটা খুব নিপুণভাবে নিখুঁতভাবে আয়ত্ত করে তারা প্রতিযোগিতায় সাফল্য লাভ করছে। ফলত তাদের এই জীবনে প্রতিষ্ঠার পথ খুব মসৃণ। তুলনামূলক যারা অসফল, তাদের প্রতিষ্ঠা লাভের পথ অমসৃণ, মানে বন্ধুর পথ অতিক্রম করতে হবে। তো এরকম একটা ধারণা, বা আমাদের সামাজিক কাঠামোটা এইভাবে আমাদের মানে আমরা এইভাবেই বড় হয়ে উঠি ছোটবেলা থেকে, যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই লক্ষ্যেই আমাদের এই কবিতায় যে ছোটবেলা যেটা আমরা শিখে, মানে অভিভাবকরা আমাদের বলে যে পড়াশুনোর গুরুত্ব বোঝাতে, যে কতটা প্রতিষ্ঠা লাভ, মানে পড়াশুনো না করলে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়, এবং সফল হতে হবে, গাড়ি ঘোড়া চড়তে হবে, অসফল হলে সেটা সম্ভব নয়। তো এই যে সাফল্য পাওয়ার পেছনে এই যে ছোটবেলা থেকে যে ইঁদুর দৌড়ে আমরা চলেছি, তো সেই কথাই কবি বলছেন যে এর মধ্যে প্রকৃত জ্ঞান লাভের সুযোগটা কোথায়? কোথাও তো নেই। একটা পাঠ্যক্রম রয়েছে, সেটাকে অনুসরণ করে একটা সময় রয়েছে, সেই সময়ের সঙ্গে সমানুপাতিকভাবে চলতে হবে, সময় অনুসারে চলতে হবে। অথচ দেখা যাচ্ছে পাঠ্যক্রমের এতটাই মানে তার আয়তন, যেটা অনেক সময় সেটা মানে শেষ করাও যায় না। অর্থাৎ একটা ব্যস্তানুপাতিক সম্পর্কও তৈরি হয় সময়ের সঙ্গে পাঠ্যক্রমের, সময় কম, পাঠ্যক্রম বেশি। তো এইভাবে আমরা সেই সীমিত সময়ের মধ্যেই সেটাকে আত্মস্থ করতে হচ্ছে, ফলে জ্ঞান লাভের সময় কোথায়? আর এই যে আমরা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাচ্ছি, আমরা কি আগের শ্রেণীর যে জ্ঞান সেটা কি অন্য শ্রেণীতে আমরা প্রয়োগ করার সুযোগ পাই, না প্রয়োগ করতে পারি? খুব সত্যি কথা, খুব অনেস্টলি যদি বলি, কিন্তু আমরা কিন্তু এর প্রয়োগ করতেও পারি না। কেননা আমাদের ওই কৌশলটি আয়ত্ত করে নিয়ে প্রতিযোগিতায় সফল হতে হবে ও পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, ওইটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা প্রকৃত জ্ঞান অর্জন করবার জন্য আমরা এই শিক্ষার যে কাঠামোতে, সেই কাঠামোতে যে আমরা পড়ে গেছি এই জাতাকলে, সেই কাঠামো থেকে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করার আমাদের কোনো সুযোগ নেই। কাজে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সবচেয়ে বড় ফাঁকি, সেই দিকটিকে তুলে ধরতে কবি ধোঁকা শব্দটি ব্যবহার করছে, যে এখানে প্রকৃত জ্ঞান অর্জন কিছু নেই। অর্থাৎ শিক্ষার যে মূল উদ্দেশ্য প্রকৃত জ্ঞান অর্জন ও ব্যবহারিক জীবনে সেটা কাজে লাগানো, সেই উদ্দেশ্য থেকেই ভ্রষ্ট হচ্ছে। তাছাড়া শিক্ষা এখানে সার্কাস যে কথাটা মূল বক্তব্য বিষয়, যে সার্কাসের যারা কুশলী খেলোয়াড়, তারাও কিন্তু ওই দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে
সেখানে তাদের অর্থের একটা যোগ রয়েছে, রোজগারের, তাদের এটা রোজগারের একটা পথ। তাছাড়া দর্শকদের বিনোদনের জন্য তাদের জন্যই তারা কৌশলটা আয়ত্ত করছে এবং সেটা নিপুণভাবে বা নিখুঁতভাবে পরিবেশন করছে। তো এই পরিবেশনটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু সেই খেলোয়াড় অসফল বা সেই সার্কাস দলের চূড়ান্ত ব্যর্থতাই কিন্তু সেখানে পরিবেশিত হয়, মানে চূড়ান্ত ব্যর্থতাই সেখানে উঠে আসে। ফলত সার্কাসের কলাকুশলীরা যেভাবে খেলা দেখায় সেখানে কিন্তু তাদের অনেক মনোসংযোগ, অনেক সচেতনতা এবং কুশলী ভাব, মানে দক্ষতা দরকার, এবং এটা একদিনে হয় না, দীর্ঘদিনের অভ্যাস অনুশীলনে তারা এটা আয়ত্ত করে, এই কৌশলটা আয়ত্ত করে। ফলত শিক্ষা ব্যবস্থাতেও আমরা এই একই কৌশল দেখছি। ওই ট্রাপিজের যে খেলা সার্কাসে একটা দড়ি থেকে আরেকটা দড়িতে চলে যাচ্ছে, বা কোনো রিংয়ের মধ্যে লাফাচ্ছে, কিংবা এই যে বন্য জীবজন্তুকে বশ করে নিয়েও যে খেলাটা দেখায়, মানে হিংস্র জীবজন্তুকে তারা বশীভূত করছে, তার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার। বা এই ধরনের খেলা দেখাচ্ছে, সেগুলো কঠোর অনুশীলনের দরকার, না হলে তো এভাবে মঞ্চস্থ তারা করতে পারে না। তো শিক্ষাক্ষেত্রেও অনুরূপ ছবি কবির কাছে দৃশ্যমান হয়ে উঠেছে, যে শিক্ষাও অনুরূপভাবে চলেছে, মানে সার্কাসের মতো, এক শ্রেণী থেকে অন্য শ্রেণী, মানে এক দড়ি থেকে অন্য দড়িতে উল্লম্ফন এবং উত্তীর্ণ হয়ে যাওয়া। আর এই কৌশল আয়ত্ত করা, যে যত ভালো কৌশল আয়ত্ত করতে পারবে সে ততটা সফল, জীবনে প্রতিষ্ঠিত। জ্ঞান কোথায় গেল, অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন করার উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা আসে না, বা বলা যেতে পারে তাদের তো কোনো দোষ নেই, শিক্ষার পরিকাঠামোই এরকম যে প্রকৃত জ্ঞানার্জনের কোনো সুযোগই এখানে নেই। ফলত এই শিক্ষা ব্যবস্থার প্রতি একটা তীব্র ধিক্কার ধ্বনিত হয়েছে কবিতায়। তো এখানেই আমরাও বলতে পারি যে সত্যি এটা খুব যথার্থ সত্য কথা যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যম নয়, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম। কাজেই এখানেই কবিতা শেষ হলো, আর এর প্রশ্ন উত্তর আমি তোমাদের PDF করে পাঠিয়ে দেবো।